রাহাত ছাড়ো প্লিজ, লাগছে। এই তো প্রায় হয়ে গেছে ভাবি। তাড়াতাড়ি শেষ করো প্লিজ, তোমার ভাইয়া চলে আসবে। কোনো চিন্তা করো না, আমি আছি তো। রাহাত, আমার রিয়াদের সাথে সংসার করতে আর ভালো লাগছে না। তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে। ভাবি তুমি কোনো চিন্তা করো না, 2 মাসের মধ্যে সব ব্যবস্থা করব। এখন শুধু তুমি আমার সাথে রেসপন্স করো, একা একা মজা লাগে না। ঠিক আছে, তবে আসতে ব্যথা লাগতেছে। কি? কিছুই বুঝতে পারছেন না তো? রাহাত আর রিয়াদ দুই ভাই। রিয়াদের স্ত্রী নিশা, তবে রিয়াদের চেয়ে রাহাত তাকে অনেক বেশি ভোগ করেছে। রিয়াদ নিশাকে টাকা পয়সার অভাবে রাখেনি, কিন্তু শারীরিক চাহিদার ক্ষেত্রে রিয়াদ ব্যর্থ। আর নিশা যখন আস্তে আস্তে বাড়িতে অভ্যস্ত হয়ে গেল, তখন তার দেবর রাহাতের প্রতি আলাদা একটা টান অনুভব করলো। রাহাতও সেটাতে রেসপন্স করলো। এখন দুজনে প্রায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। রিয়াদ সরকারি চাকরি করে, আর রাহাত অনার্স শেষ করে বর্তমানে বেকার। রাহাত বিকালের দিকে বাজারে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চায়। তখন তার দুই বন্ধু ইমন আর রাফি তাকে আঁকড়ে ধরে। তারাও জানতো রাহাত আর নিশার ব্যাপারে। ইমন রাহাতকে বলল, দোস্ত, এইভাবে একা একা এনজয় করছিস, আমাদের একটু জয়েন হতে দিচ্ছিস না? সত্যি তোরা করবি? তাহলে কি আমরা তোর সাথে ফাজলামো করছি? তুই একটা বার সুযোগ দে, এরপর দেখিস আমরা কি করি। এভাবে বললেই সব কিছু হয়ে যায় না বন্ধু, এর জন্য একটা বুদ্ধি বের করতে হবে। যাই করিস দোস্ত, আমাদের দিকটা একটু দেখিস। এভাবে বললে হবে? কিছু তো একটা দিতে হবে। তুই আসলে একটা শয়তান, বন্ধুদের কাছ থেকেও টাকা নিবি? সেটা তোদের যা ইচ্ছা ভাবতে পারিস, কিন্তু টাকা দিতে হবে, কারণ ব্যাপারটা অনেক রিস্কি। আচ্ছা যা, আমরা দুইজন মিলে দিব। এরপর রাহাত সেখান থেকে চলে যায়। গিয়ে একটা প্ল্যান ভাবতে থাকে, কি করে ভাবিকে রাজি করানো যায়। শেষে একটা প্ল্যান এলো। রাহাত দৌড়ে এলো নিশার রুমের কাছে। গিয়ে দেখলো ভিতরে রিয়াদ আছে, তাই চলে আসলো। রুমে এসে শয়তান একটা হাসি দিল। পরের দিন সকালে তারা সবাই ব্রেকফাস্ট করতে বসে সবাই বলে তারা তিনজন বা মা মারা গেছেন। টেবিলে বসে রিয়াদ বলল, কিরে রাহাত, তোর খবর কি? কাজকর্ম কিছু করবি? ভাইয়া আমি তো আমার মতো চেষ্টা করছি। এভাবে আর কতদিন চলবে? একটা ব্যবস্থা হবে ভাই। আচ্ছা বাদ দাও, এইসবও তো চেষ্টা করছে। খাওয়া শেষে যখন রিয়াদ অফিসে চলে যায়, নিশা চলে যায় কিচেনে। নিশা কিচেনে রান্না করছিল। রাহাত গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে নিশা মুচকি হেসে বলে, কি ব্যাপার আজকে এই সময়? তোমাকে কাছে পেতে ইচ্ছা করছে। এখন হবে না, দুপুরে রান্না করছি। তাহলে রান্নার পর প্লিজ প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। রাহাত তখন রহস্যময় একটা হাসি দিয়ে নিজের রুমে যায়। গিয়ে তার মোবাইলটা এমনভাবে রাখে যাতে সব কিছু ভিডিও হয়ে যায়। ওদিকে দুপুরে রান্না শেষ করে রাহাতের রুমে আসে নিশা। রাহাত তখন অপেক্ষায় বসেছিল। নিশাকে আসতে দেখে উঠে গিয়ে জড়িয়ে ধরল। নিশাও পরম আদরে জড়িয়ে ধরল। সে প্রচুর আসক্ত হয়ে পড়েছে। রাহাতকে ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারে না। শারীরিক সম্পর্ক শেষে দুজন ক্লান্ত হয়ে শুয়ে আছে। রাহাত, আমার এই জীবন আর ভালো লাগছে না, চলো না দুজন চলে যাই বহুদূর, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। সেই ব্যবস্থাই করব, যাতে তুমি এত দূর যাও যে পৃথিবীর আলো বাতাস আর না পাও। রাহাতকে এভাবে ভাবতে দেখে নিশা আবারও বলল, কি ব্যাপার রাহাত, কি এত চিন্তা করছো? কিছু না। আমাকে নিয়ে চলো, আমরা পালিয়ে যাই। আরও একটু সময় দাও, আমি একটা চাকরি ম্যানেজ করি, তারপর চলে যাব। এখন চলে গেলে তোমাকে খাওয়াবে কি? তাহলে তাড়াতাড়ি করো, আমি আর এসব পারছি না। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে ছাড়া কারোর সাথে থাকা আমার সম্ভব না। সারাদিন এভাবে চলে গেল। রাতে ডিনার করে সবাই শুয়ে পড়েছে। রিয়াদ আর নিশা নিজের রুমে। হঠাৎ করে নিশার ফোনে একটা মেসেজ আসে। নিশা রাহাতের নাম্বার দেখে হাসি মুখে চেক করে, কিন্তু মেসেজ দেখার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ মেসেজটিতে একটি ভিডিও আর তার নিচে কিছু লেখা ছিল, তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও। ভিডিও দেওয়ার পর রাহাত আবার মেসেজ করে, ভাবি হয়তো এতক্ষণে দেখে নিয়েছো তোমার সেই প্রাণভোমরা,
এখন আমার সাথে আমি যেভাবে বলবো সেভাবে না চললে খুব খারাপ হয়ে যাবে। নিশা তখন তৎক্ষণাৎ রিপ্লাই করে। রাহাত তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক না, প্লিজ এরকম করো না। আমি তো কিছুই করিনি, তবে আমার কথা না শুনলে এবার করব। প্লিজ রাহাত, তোমার ভাইয়া দেখলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, প্লিজ এরকম করো না। আমি এত সব কিছু বুঝি না। তোমাকে আমার 2টা বন্ধুর সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে। কি বলছো, মাথা ঠিক আছে? আমি তোমার বন্ধুর সাথে কেন ফিজিক্যাল রিলেশন করব মানে? আমার এত কথা বলার টাইম নেই। যদি রাজি থাকো তাহলে আগামীকাল ঠিক 11টার সময় যখন ভাইয়া অফিসে যাবে তখন ওরা আমাদের বাড়িতে আসবে। অসম্ভব, আমি ওদের সাথে কিছুতেই ফিজিক্যাল রিলেশন করতে পারবো না। তাহলে তো আমার কিছু করার নেই, তোমার এই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দিই। রাহাত তোমার পায়ে ধরি, প্লিজ এরকম করো না। কি সিদ্ধান্ত নিলে? কালকে সকাল 8টার আগে জানিয়ে দিবে। গুড নাইট। বলেই রাহাত ফোনটা রেখে দিয়ে হাসতে শুরু করলো। ওদিকে নিশা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ওর হাতে এখন একটাই রাস্তা, ওদের সাথে শারীরিক সম্পর্ক করা। নিশা কান্না করতে থাকে আর ভাবছে, তোমাকে চিনতে ভুল করেছি রাহাত, তোমার চোখ দুটোর কারণে। যতবার তাকিয়েছি এক মুহূর্তের জন্য মনে হয়নি ওই নিষ্পাপ চোখ দুটো বেইমানি করতে জানে, কিন্তু সেই তুমি আজ এত বড় বেইমানি করলে আমার সাথে। এভাবে কান্না করতে করতে পুরো রাতটা কেটে যায়। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করতে বসে রাহাত স্বাভাবিক ব্যবহার করছিল, যেন কিছুই হয়নি। রিয়াদ চলে যাওয়ার পর নিশা নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। তখন রাহাত পিছন থেকে গিয়ে বলে, কি ব্যাপার, তুমি এখনো আমাকে কিছু জানালে না? আমার বন্ধুরা কি আসবে নাকি আসবে না? নিশা তখন কান্না করতে করতে পিছন দিকে তাকিয়ে বলে, প্লিজ রাহাত এরকম করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম প্রতারণা করলে কেন? কেন করলে এরকম? ভালোবাসা? তোর মতো একটা নষ্ট মেয়েকে আমি কেন ভালোবাসবো? আমি তো শুধু তোকে ভোগ করতে চেয়েছিলাম। এখন তুই কি রাজি? না হলে কিন্তু আমি এখনই ইন্টারনেটে আপলোড করে দিব এই ভিডিও। নিশা কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার হাতে এখন আর কোনো উপায় নেই। শেষে রাজি হয়ে গেল রাহাত। রাহাত তখন হাতে থাকা ফোনটি নিয়ে রাফিকে কল দেয়। কি ব্যাপার দোস্ত, সব ব্যবস্থা হয়েছে কি? হ্যাঁ দোস্ত, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুই তাড়াতাড়ি ইমনকে নিয়ে আমাদের বাসায় চলে আয়। ওকে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি 5 মিনিটেই আসতেছি। এরপর রাফি আর রিমন আসে। তাদের বাসায় নিশা ওদেরকে দেখেই আরও কষ্ট পেতে শুরু করে। কিভাবে একজন মানুষকে এত বিশ্বাস করলে সে একজন মানুষকে এত ভালোবাসলো, কিন্তু সেই মানুষটাই তাকে এভাবে ঠকিয়ে শেষ করে দিতে চাচ্ছে। রাফি আর রিমন এসেই নিশার দিকে কেমন করে জানে তাকাচ্ছিল। নিশা তাদেরকে দেখে কাঁদো কাঁদো সুরে তাদের কাছে গিয়ে বলে, প্লিজ তোমরা আমার ভাইয়ার মতো, তোমরা আমার সাথে কিছু করো না। আমি আমার স্বামীকে কি জবাব দিব? তার সাথে এইভাবে প্রতারণা আমি করতে পারি না। তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। এখানে চলে যাওয়ার জন্য আসি নাই, এসেছি তো তোমাকে আদর করার জন্য বাবু। নিশা তখন অনেকটা রেগে যায়। রেগে গিয়ে রাফির গালে একটা থাপ্পড় মেরে দেয়। রাফি তখন রেগে নিশাকে জোর করে একটি রুমে নিয়ে যায়। নিশা তখন ছাড়া পাওয়ার জন্য চিৎকার করছিল, কিন্তু ইমন আর রাফি, রাহাত 3জন মিলে শুধু হাসছিল। রাফি হাসতে হাসতে নিশার শরীরের সব কাপড় খুলে নেয়। এরপর তারা মেতে ওঠে শরীর ভোগের খেলায়। নিশা নিরুপায় হয়ে শুধু কান্না করছিল। তার হাতে এখন আর কিছুই করার নেই। সে যাকে বিশ্বাস করেছিল সেই তাকে এত বড় একটা ধোঁকা দিল। নিশা ভেবেছিল হয়তো রাহাত তাকে বিয়ে করবে, কিন্তু এখন সে বুঝতে পারছে রাহাত শুধু তাকে ভোগ করার জন্যই তার সাথে সম্পর্ক করে রেখেছে, এর বাইরে কিছুই না। 3জনের শারীরিক সম্পর্ক করে ক্লান্ত হয়ে এক এক দিকে পড়েছিল। তখন ইমন বলল, দোস্ত, একটা মাল পেয়েছিস। তুই এতদিন ধরে এভাবে মজা নিচ্ছিস, আমাদেরকে তো বলতে পারতি। এখন থেকে আমরাও মাঝে মাঝে আসবো এভাবে মজা করতে, ঠিক আছে? আরে দোস্ত, এইটা তো আমার একটা নতুন ব্যবসা। তোদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আয়, শুধু আমার টাকাটা আমাকে দিয়ে দিস, এরপর তোদের যা ইচ্ছা করিস। কথাটা শোনা মাত্রই নিশার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছে এসব? এরপর তারা 3জন বাইরে চলে যায়। নিশা তখন নিজের রুমে বসে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন একটা ছেলেকে সে ভালোবেসেছে
যে কিনা তার বিশ্বাস নিয়ে খেলা করেছে। নিশা তখন নিরুপায় হয়ে একটা কলম নিয়ে লিখতে বসে। প্রিয় রিয়াদ, আশা করি তুমি যখন এই চিঠিটা পাবে তখন আমি এই পৃথিবীতে আর বেঁচে থাকবো না। কিন্তু একটা কথা বলে যেতে চাই, তুমি অনেক ভালো একটা ছেলে। তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, কিন্তু আমি তোমার যোগ্য নই। আমি একজন নষ্ট মেয়ে। আমি অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক রেখেছি, তোমাকে ঠকিয়েছি। তুমি স্বামী হয়েও আমাকে এতটা ভোগ করতে পারোনি যতটা ওরা ভোগ করেছে। তাই তোমাকে আমার এই পাপের জগৎ থেকে মুক্তি দিতে চাই। আমি চলে যাচ্ছি এই পৃথিবীর মায়া ছেড়ে। ভালো থেকো। ইতি তোমার নষ্টা বউ নিশা। চিঠিটা লিখেই টেবিলের পাশে রেখে একটা ফাঁসি ধরিয়ে এনে ফ্যানের সাথে ঝুলে পড়ে। নিশার শেষ মুহূর্ত এসে বাঁচার জন্য ছটফট করছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। নিশার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এভাবে আমাদের দেশে হাজারো ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে খারাপ ছেলেদের হাতে পড়ে। হাজারো ছেলে মেয়ে এরকম আছে যারা নিজের ভালোবাসার প্রমাণ দিতে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তাদের একটা কথা বলতে চাই, ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানেই কিছুটা দুষ্টামি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালোবাসা শারীরিক সম্পর্কের নাম। এই শারীরিক চাহিদা নিয়ে যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে না। সে তোমাকে শুধু ভোগের বস্তু হিসেবে ব্যবহার করে। তাই এসব বাজে সম্পর্ক ছেড়ে যে তোমার মন দেখে তোমাকে ভালোবাসে তার সাথে সম্পর্ক করুন। সত্যিকার অর্থে ভালোবাসুন, জীবন সুন্দর হবে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো গল্পতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।